দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির টকশো দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। আজ আপনাদের সাথে আছি আমি মির্জা সাকিব। আমরা আলোচনা করব সংস্কার ও ফ্যাসিবাদের বিচার এই বিষয় নিয়ে। আলোচনার জন্য তিনজন অতিথিকে স্বাগত জানিয়েছি। আমার হাতের বাঁ পাশে রয়েছেন শামসুল আরেফিন, সদস্য সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, আপনাকে স্বাগত জানাচ্ছি। তারপরেই রয়েছেন রাফেজ সালমান রিফাত, সংগঠক, ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ। তারপরে রয়েছেন রওশন আলী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রওশন আলী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে নারী সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশে অনেকগুলো রাজনৈতিক দলেই আপত্তি জানিয়েছে। গতকালকে হেফাজতের যে সমাবেশ ছিল সেখানেও হেফাজতের পক্ষ থেকেও আপত্তি জানানো হয়েছে, কিন্তু আপনি আজকে আদালতে একটু রিট করেছেন এই নারী সংস্কার কমিশনের কয়েকটি পয়েন্টে। আমরা একটু জানতে চাই কোন বিষয়গুলোকে আপনি রিটে প্রাধান্য দিয়েছেন এবং আদালত আসলে কি বলেছে। ধন্যবাদ সাকিব ভাই আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য। এবং যেই প্রশ্ন নিয়ে আপনি শুরু করেছেন যে সংস্কার বিষয়ে, যে নারী সংস্কার কমিশন বিশেষ করে, সেই আলোচনা যাওয়ার পূর্বে আমি আজকে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা দিন আমরা পার করছি, যেখানে আমরা সবাই ব্যথিত যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুইজন সিনিয়র আইনজীবী অত্যন্ত প্রমিনেন্ট এবং যাদের মাধ্যমে বাংলাদেশের আইন অঙ্গনে ব্যাপক ভূমিকা রয়েছিল তাদের, এবং তাদের বিভিন্ন সাবমিশনের মধ্য দিয়ে আমাদের মতো অনেক অ্যাডভোকেট তাদের সেই সাবমিশন, তাদের যে ল পয়েন্টের আলোচনা, ডিসকাশন, সেগুলো আমাদের জন্য শিক্ষণীয়, অনুসরণীয় হয়ে রয়েছে। তার মধ্যে হচ্ছেন শ্রদ্ধেয় এমআই ফারুকি স্যার এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যার গত হয়েছেন। তাই আমাদের আইন অঙ্গনে একটা শোকের ছায়া যাচ্ছে। এরই মধ্য দিয়ে আজকে যদিও আমরা একটা রিট পিটিশন দায়ের করেছি, সংস্কার কমিশনের প্রতিবেদন যেটা দাখিল করা হয়েছে 318 পেজের, এর মধ্যে আমাদের দৃষ্টিতে যে সকল বিষয় আমরা মনে করেছি বাংলাদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক রয়েছে এবং ইসলামের দৃষ্টিতে কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, সরাসরি যে সকল বিষয় সাংঘর্ষিক মনে হয়েছে সেই সকল বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা মনে করেছি এই নারী সংস্কার কমিশনে যথাযথ সংবিধান বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের পার্টিসিপেশন দরকার, এবং যেই সকল তারা রিকমেন্ডেশন করেছেন সেখানে ইসলামিক জুরিস্ট যারা রয়েছেন বা স্কলার যারা রয়েছেন তাদের সংশ্লিষ্টতার দরকার রয়েছে। কিছু কিছু বিষয় রয়েছে যেটা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, কিছু বিষয় রয়েছে সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। যেমন ধরুন একটা বিষয় আমরা তুলে ধরি, এই সংস্কার কমিশনে বলা হচ্ছে যে বহু বিবাহ বন্ধ করতে হবে, বহু বিবাহ চালু রাখা যাবে না। তো আমরা দেখেছি কোরআনে বর্ণনা রয়েছে, কোরআনে পারমিশন রয়েছে যে পুরুষ একাধিক বিবাহ করতে পারবে। আমরা যদি কোরআনিক আলোচনা বাদ দিই, আমরা যদি অ্যাজ এ পিপল অফ দি গভর্নমেন্ট সব কিছু বাদ দিয়ে যদি আমরা হিসাব করি যে বাংলাদেশে যদি আমরা দেখি 55% পুরুষ রয়েছে, 45% ফিমেল বা নারী রয়েছেন, তাহলে 100%। এখন যদি একজন পুরুষ একজন নারীকে বিবাহ করেন তাহলে 10 জন নারী সারা জীবনের জন্য অবিবাহিত থেকে যাবেন। তাহলে ওই 10% নারীর জায়গা কোথায় হবে? এটা হলো একদম সহজ হিসাব। এর মধ্যে অনেক নারী আমরা দেখেছি যারা অনেক সময় বিভিন্ন কারণে ডিভোর্স হয়ে যান বা বিভিন্ন কারণে তিনি বিধবা হতে পারেন, তার স্বামী মারা যেতে পারে। তাহলে ওই সংখ্যক নারী আবার যদি কারোর সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তাহলে কিন্তু আরেকটা সমস্যা দেখা দেয়। সর্বোপরি যদি কোনো নারী কোনো পুরুষের সাথে ইচ্ছাকৃতভাবে সে তার দ্বিতীয় ওয়াইফ হতে চায় তাহলে কিন্তু আপনি তার চিন্তার স্বাধীনতার উপরে হাত দিচ্ছেন। যদি কোনো নারী ইচ্ছা পোষণ করে যে আমি ওই পুরুষের দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী হতে আগ্রহী, তাদের মধ্যে যদি কোনো সমস্যা না হয়, আপনি কিন্তু তাদের পার্সোনাল লাইফে এই আইন করে তাকে তার ফ্রিডম অফ যে লাইফ রয়েছে
সেটাকে বাধাগ্রস্ত করছেন। না, কিন্তু নারী সংস্কার কমিশন তো সুপারিশ করেছে, এই বিষয়গুলো তো এখনই কার্যকর হচ্ছে না। এই সুপারিশের পরে আবার ঐকমত্য কমিশনের কাছে বিভিন্ন রাজনৈতিক দল এটার মত দ্বিমত যেটাই থাকে এটা আলোচনা করে একটা সিদ্ধান্তে যেতে পারবে, কিন্তু সেটার জন্য কি এখন এই রিট করা খুব জরুরি ছিল? দেখুন, আমরা রিটটা দায়ের করেছি, শুনানি হবে। আমরা যেটা মনে করছি, যে সকল বিষয় আমাদের সংবিধানের শুরুতেই, এই চিন্তাটার শুরুটাই ভয়েড অ্যাভিনিশিও, মানে এটা শুরুটাই ভয়েড, বাতিল। কিভাবে? আমাদের সংবিধানের 2য় অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রধর্ম হবে ইসলাম। আমি সংবিধানে রাখলাম রাষ্ট্রধর্ম ইসলাম, কিন্তু আমার কাজ হচ্ছে এমন পদক্ষেপ সুপারিশ আমি করতে যাচ্ছি যেটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, এবং শুধু ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক এটার পাশাপাশি আমি বলতে চাই সংবিধানেই কিন্তু আমার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, মৌলিক অধিকার রয়েছে। সংবিধান স্বীকৃতি দিচ্ছে আর্টিকেল 42-তে যে আমার ধর্ম পালনে আমার মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে। এখন সংবিধানের সাথে সাংঘর্ষিক আলোচনা বা রিকমেন্ডেশন যদি এই কমিশন তৈরি করে, এই কমিশনের উৎপত্তিটা কোথায়? এই কমিশনটা কে করেছে? তারা কি নিজে থেকে হয়েছে? রাষ্ট্রীয় উদ্যোগে হয়েছে। তো রাষ্ট্রীয় উদ্যোগের একটা চিন্তা, সেটা ওই শুরুতেই তাকে আটকাতে হবে। আদারওয়াইজ যে সকল চিন্তা শুরুতেই লজিক্যালি হয় না, তাহলে ওই প্রস্তাবগুলা আগিয়ে নেওয়া বা ওই প্রস্তাবগুলা নিয়ে কাজ করার মতো ভিত্তিই তৈরি হয় না, যার কারণে এটা ভয়েড অ্যাভিনিশিও, মানে শুরুতেই এগুলাকে বাতিল করে ওই যে সকল বিষয়ে সাংঘর্ষিক সংবিধানের সাথে সেটাকে আবার নতুন করে নতুন একটা রিপোর্ট তৈরি করে যদি তারা সেটার উপরে কাজ করেন, তাহলে সেটা আমার দৃষ্টিতে গ্রহণযোগ্যতা বেশি পাবে। ধন্যবাদ রওশন আলী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনার কাছে আবারও ফিরবো। রাফেজ সালমান রিফাত, আপনার কাছে একটু যেতে চাই। সংগঠক আপ বাংলাদেশ, অনেকগুলো সংস্কার কমিশন কাজ করছে এবং সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ দেওয়ার পরে এখন তো ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বা আপনারা যারা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার ছিলেন তাদের বিভিন্ন মত দ্বিমতের বিষয়গুলো চলে আসছে। আমাদের আজকের যে বিষয় সংস্কার এবং ফ্যাসিবাদের বিচার, এই জায়গাতে সংস্কার করতে গিয়ে কি ফ্যাসিবাদের বিচারের জায়গাটায় আমরা একটু ছাড় দিয়ে ফেলছি বা এই জায়গাটায় একটু বিলম্ব হচ্ছে? কি মনে করছেন আপনি? জি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়া এবং আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতে আমি রুহের মাগফিরাত কামনা করছি যে দুইজন আইনজীবী, বিশেষ করে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং সম্পৃক্ত ছিলাম, দোয়া করছি তাদের জন্য। দোয়া করে আমি কথা শুরু করছি। শুরুতেই অস্পষ্টতার জায়গাটা একটু পরিষ্কার করি। আমরা এখন পর্যন্ত এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ বা প্রধান যেই টার্গেট হিসেবে আমরা মনে করি সেটি হচ্ছে যে জুলাই আন্দোলনে যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যে বর্বরতা এবং জুলুম সংঘটিত হয়েছে, সেটির বিচার সুষ্ঠুভাবে করতে হবে এবং সেই বিচারিক প্রক্রিয়াটা আমাদের সামনে স্পষ্ট থাকতে হবে যে বিচার কী অবস্থায় আছে, বিচার কতটা সুন্দরভাবে, কতটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হচ্ছে। তো এই জায়গাটাতে এখনও অনেক অস্পষ্টতা রয়ে গেছে। আমরা এখন দেখছি যে এখন পর্যন্ত বিচার শুরুই হয়নি। আইসিটির যে প্রসিকিউশন টিম কাজ করছে, সেই প্রসিকিউশন টিমের কলেবরটি আমার কাছে যথেষ্ট মনে হয় না। যে বাংলাদেশে যে পরিমাণ অপরাধ সংগঠিত হয়েছে শুধুমাত্র এই জুলাই আগস্ট মাসে এবং তার আগে গত 16 বছরে আওয়ামী ফ্যাসিবাদের আমলে যে পরিমাণ মানবতা বিরোধী যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, মার্ডার হয়েছে, মানুষের জনগণের অর্থ পাচার হয়েছে, তারপরে জনগণের উপরে নানানভাবে নানান মাত্রায় জুলুম হয়েছে। এর মধ্যে প্রমিনেন্টলি আমরা প্রায় 1000-এর উপরে গুম হতে দেখেছি। তো এরকম মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হওয়ার পরে এগুলোর সুষ্ঠু এবং ন্যায্য বিচারের যেই দাবি এবং সেটার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমরা প্রক্রিয়া এবং দাবির মধ্যে একটা ফারাক দেখি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে এবং আমরা আশা করছি যে হয়তো তারা জুন জুলাইয়ের মধ্যে বিচারটা শুরু করতে পারবে
এখন তদন্ত কাজ মানে চলমান আছে, কিন্তু এই তদন্ত কাজে আমরা ভেতর বাহির বিভিন্নভাবে জানতে পারছি যে তদন্ত কাজটা সুন্দরভাবে আগাচ্ছে না। কে তদন্ত করছে? পুলিশ তদন্ত করছে। কার বিরুদ্ধে? পুলিশের বিরুদ্ধে। এখানে অবধারিতভাবে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাজ করে। একইভাবে আইসিটির যেই প্রসিকিউশন টিম, তাদের যে লোকবল, এটি কি এই যে হাসিনা থেকে শুরু করে হাসিনার নিচে যারা সুপ্রিম কমান্ডের অপরাধের ভাগিদার, একই সাথে অপরাধীর তালিকা যদি আমরা করি, সারা বাংলাদেশ জুড়ে যে পরিমাণ হত্যাকাণ্ড এবং জুলুম সংঘটিত হয়েছে, এই ছোট্ট একটি টিম কি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভিজিবল কোনো বিচারিক প্রক্রিয়া এগিয়ে নিতে সক্ষম? আমার মনে হয় যে এখানে আরও লোকবল বাড়ানো দরকার। বিচার করার যদি সদিচ্ছা থাকে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে, এই বিশাল পরিমাণ অপরাধের তালিকা সুষ্ঠুভাবে বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে গেলে আমার মনে হয় যে প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হোক। কিন্তু ৮-৯ মাস পার হওয়ার পরেও এখনো বিচার শুরু হবে না, এটি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য না। না, কিন্তু যেই প্রয়োজনগুলো দরকার, যে ধরুন বিচারক বাড়ানো, ট্রাইব্যুনাল বাড়ানো, আদার্স, কিন্তু আপনারা যেহেতু জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার এবং এই গভর্নমেন্ট বা এখন যারা দেশ চালাচ্ছে তারা আপনাদের এই আন্দোলনের একটা ফল, যেই পয়েন্টগুলোতে এখনো ল্যাকিংস রয়েছে, আপনারা সেই জায়গাগুলোতে কি কোনো চাপ প্রয়োগ করছেন, নাকি যেহেতু আপনারা এদেরকে বসিয়েছেন তাই আপনারা এদেরকে ছাড় দিচ্ছেন? না, কোনোভাবেই নয়। আমরা অবশ্যই চাপ প্রয়োগ করছি, এবং যদি এই চাপে কাজ না হয় সামনের দিনে চাপ আরও বাড়বে। আমরা ইতিমধ্যেই আমাদের যে সংগঠন প্ল্যাটফর্ম, এর আগে জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম, তখন থেকেই আমরা এই বিচারের বিষয়টা নিয়ে সরব। একই সাথে আমরা নতুন যে প্ল্যাটফর্ম করেছি, সেই প্ল্যাটফর্মের আমাদের প্রথম, এখনও আত্মপ্রকাশ করিনি, কিন্তু আমাদের প্রথম কর্মসূচি ছিল যে ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এবং একই সাথে আওয়ামী লীগের যে ক্রিমিনাল যারা আছে, একদম খুনি ফ্যাসিস্ট হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের এই ক্রিমিনালদের বিচার করা, যারা জুলাই আগস্টে হত্যাকাণ্ড ঘটিয়েছে। শুধু জুলাই আগস্টে হত্যাকাণ্ড ঘটায় নাই, তারা পিলখানায় গণহত্যা চালিয়েছে, তারা শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে, তারা আল্লামা সাঈদীর বিচারের দিন থেকে শুরু করে নেক্সট পরবর্তী 7 দিনের মধ্যে প্রায় 200 জন মানুষকে খুন করেছে গুলি করে। তাদের স্টেট মেশিনারি ইউজ করার মাধ্যমে, স্টেট মেশিনারিগুলোকে তারা আওয়ামীকরণের মাধ্যমে তারা দলীয় এক একটা বাহিনীতে পরিণত করেছিল, গুন্ডা বাহিনী। তো এই যে অপরাধগুলো তারা সংগঠিত করেছে, এগুলোর বিচার হতে হবে। এবং আমাদের প্রথম কর্মসূচি ছিল এই বিচার কেন্দ্রিক। এবং আমরা আসলে মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি একটি ফ্যাসিবাদী রাজনীতি। এটা ৭১-এর পর থেকে, মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের গত ৫৫ বছরের হিস্ট্রি ঘাটলে আমরা দেখি যে আওয়ামী লীগ সবসময় ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার এবং বাংলাদেশের জনমানুষের উপরে জুলুম চালিয়েছে ক্ষমতা কুক্ষিগত করে রাখার মাধ্যমে, অর্থাৎ একেবারে ফ্যাসিবাদী কায়দায় অ্যাবসোলিউট অথরিটারিয়ানিজম কায়েম করেছে এখানে। তো এরকম একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দলের বাংলাদেশের মানুষ, যেখানে তাদেরকে কোনো ম্যান্ডেট দেয় না, তারা ভোট চুরি করে, মানুষের ভোটের অধিকারকে পরিপূর্ণভাবে হরণ করে দেশের উপরে একটা ফ্যাসিবাদী শাসন ক্ষমতা মানে কায়েম করে রাখে, এরকম একটা রাজনৈতিক দল যখন জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত হলো এবং দিল্লিতে পালিয়ে গেল, এই নতুন বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। এটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের নেতা যারা আছে তারা অধিকাংশই আসলে রাজনীতি করার অধিকার হারাবে। তবে বিচার করার আগে তারা যে ষড়যন্ত্রমূলক কাজগুলো করে যাচ্ছে, তারা ঝটিকা মিছিল করছে, নাশকতার, আজকেও একটু আগে আমি দেখলাম যে হাসনাত আবদুল্লাহর উপরে হামলা চালিয়েছে। তারা তো সবসময় এরকম একটি সহিংস রাজনৈতিক দল। তো এই সহিংস রাজনৈতিক দলকে আপনি যদি আইনগতভাবে নিষিদ্ধ না করেন, তাহলে তাদের এই সহিংসতা সৃষ্টিকারী যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোকে বন্ধ করতে পারবেন না। তো বন্ধ করতে যদি না পারেন, তাহলে এই কার্যক্রম চলতেই থাকবে। সো আমাদের প্রথম দাবি হচ্ছে, যতদিন না বিচারের মাধ্যমে তাদের রাজনীতি নষ্ট হচ্ছে, তাদের রাজনীতিকে আমরা নির্বাসনে পাঠাতে পারছি, ততদিন পর্যন্ত তাদেরকে আইনগতভাবে সরকারিভাবে নিষিদ্ধ করে রাখতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় নিয়ে আসছেন, সেটি হচ্ছে সংস্কারের বিষয়। সংস্কার অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার, কারণ গত 15-16 বছর ধরে আওয়ামী লীগ প্রত্যেকটা রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে কুক্ষিগত করেছে। এই যে ফ্যাসিবাদী স্ট্রাকচার গঠন করা তাদের নিজেদের ক্ষমতাকে সুরক্ষিত রাখার জন্য, এই স্ট্রাকচারকে ভেঙে যদি আপনি পুনর্গঠন না করেন, এটিকে পরিপূর্ণভাবে ফ্যাসিস্ট মুক্ত না করেন এবং ফ্যাসিবাদী যে এলিমেন্টগুলো আছে, যে উপাদানগুলো আছে, সেগুলোকে বের করে না নিয়ে আসেন,
তাহলে আসলে এই স্ট্রাকচারের মধ্যে যেই আসবে সে আসলে ফ্যাসিস্ট হয়ে উঠবে। সো এই কারণে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর, অর্থাৎ সংবিধান থেকে শুরু করে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন কমিশন, অর্থাৎ ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া, পুলিশ প্রশাসন এবং অন্যান্য যে রাষ্ট্রীয় মানে বাহিনীগুলো আছে এবং প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে একটি সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথের সহায়ক ভূমিকা পালনকারী হিসেবে আমাদেরকে এটার ব্যবস্থা করতে হবে। এবং সরকার এই জায়গাটাতে চেষ্টা করছে। আমার মনে হয় যে এখানে রাজনৈতিক ঐক্যমত্য দরকার। সংস্কার এবং ফ্যাসিবাদের বিচারের বিষয়ে ঐক্যমত্যের বিষয়টা খুব জরুরি। আমরা দেখতে পাচ্ছি যে ওই আন্দোলন, জুলাই আন্দোলনের পরে যত সময় গড়াচ্ছে, জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার যারা ছিলেন তাদের মধ্যে অনেকটা বিভেদ তৈরি হচ্ছে, বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল। এখন ফ্যাসিবাদের বিচারের জন্য, সংস্কারের জন্য এবং নির্বাচনের জন্য প্রতিটি বিষয়ের জন্যই আসলে ঐক্যমত খুব জরুরি। ছাত্রদল এই ঐক্যমতের জায়গায় আসলে কি ভাবছে? ধন্যবাদ আপনাদের, আজকে যারা উপস্থিত হয়েছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমাদের একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের সকলের ঐক্যমতের একটা সাধারণ পয়েন্ট অফ ভিউ ছিল, সেটা হচ্ছে যে ফ্যাসিবাদের বিদায়। ফ্যাসিবাদের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশে যে একটা অবাধ রাজনীতির চর্চার ক্ষেত্র তৈরি হয়েছে, সেই ক্ষেত্রের জায়গা থেকে সকলের রাজনৈতিক চিন্তাধারা এবং রাজনৈতিক এজেন্ডা আদর্শ বাস্তবায়ন করবে, এটি একটি খুবই সাধারণ বিষয়। সেক্ষেত্রে ভিন্নমত গণতন্ত্রের একটি খুবই সহনশীল, পরম সহনশীল ধারা, সেই ধারায় ভিন্নমত পোষণ করার অধিকার থাকতে হবে এবং সকলে ভিন্নমত পোষণ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ বিভিন্ন ক্যাম্পাস কেন্দ্রিক বিভিন্ন মতাদর্শ এবং চিন্তা চেতনার ক্ষেত্রে ভিন্নমত পোষণ করছে এবং অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তারাও ভিন্নমত পোষণ করছে। কিন্তু আমাদের একটি জায়গায় সকলের ঐক্যমত আমি মনে করি রয়েছে, সেটি হচ্ছে যে ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে আমার মনে হয় সকলের একটি সাধারণ ঐক্য রয়েছে এবং সেই ঐক্যের জায়গা থেকে সকলে ক্রিয়াশীল রয়েছে বলে আশা করি। কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে, পরবর্তী বাংলাদেশ শিক্ষা, সংস্কৃতি, ক্যাম্পাস রাজনীতি এবং সাধারণ মানুষের অধিকার আদায়, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সেই অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্রদল কিভাবে কাজ করবে, অন্যান্য সংগঠন তাদের মতাদর্শ এবং ধারা কিভাবে বাস্তবায়ন করবে, সে জায়গায় ভিন্নমত থাকাটা খুবই স্বাভাবিক বিষয় এবং এটাকে খুবই ইতিবাচকভাবে নিতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকলের ভিন্ন মতকে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করে এবং চেষ্টা করে যে ভিন্ন মত যাতে পোষণ করার অধিকার থাকে প্রত্যেকটা ক্যাম্পাসে, বিশেষ করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যাতে সকলে তাদের মতাদর্শ, সে যদি একটি লোকও তার মতাদর্শ প্রকাশ করে সেটি যেহেতু প্রকাশে তিনি নির্বিঘ্নে করতে পারে এবং সহাবস্থানের রাজনীতি যাতে থাকে, সেজন্য আমরা ভিন্ন মতকে খুবই সাধারণভাবে গ্রহণ করি। কিন্তু অনৈক্যের যে ব্যাপারটা, আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাসের ধারাবাহিকতা সব জায়গায় যদি আমরা প্রতিশ্রুতিশীল থাকি এবং আমরা যদি আমাদের যেরকম স্বাধীনতার আন্দোলন রয়েছে, 69-এর গণঅভ্যুত্থান রয়েছে, আমাদের শিক্ষা আন্দোলন রয়েছে, সকলে মিলে অতি সম্প্রতি আমরা সকলে অংশগ্রহণের মধ্য দিয়ে ফ্যাসিস্ট বিদায়ের যে জুলাই আন্দোলন রয়েছে, এর মাধ্যমে ফ্যাসিস্টদের বিদায় হয়েছে, সেখানে আমাদের যেমন ঐক্যমত ছিল, ইতিহাসের যে প্রত্যেকটা ধাপ রয়েছে, 90-এর মহান গণঅভ্যুত্থান যেটাতে আমাদের ছাত্রদল বিশেষভাবে নেতৃত্ব দিয়েছে এবং জুলাই আন্দোলনেও আমরা বিশেষভাবে অংশগ্রহণ করেছি, সেই জায়গায় আমাদের যে এজেন্ডা রয়েছে এবং ঐক্যমত রয়েছে, এই ইতিহাসের ধারাবাহিকতাগুলোকে গ্রহণ করে যদি কেউ রাজনীতি করে এবং এইগুলোকে স্বীকৃতি দিয়ে রাজনীতি করে, তাহলে তো আমাদের ভিন্নমত পোষণ করার কোনো কারণ থাকতে পারে না বলে মনে করি। ফ্যাসিবাদের বিচারের ক্ষেত্রে অন্য ছাত্র সংগঠনের সাথে আপনাদের খুব বেশি দ্বিমত নাই এবং ধরেন 5 তারিখের আগে তো ক্যাম্পাসে আপনারাও ঢুকতে পারেন নাই, মানে একটা সময় ক্যাম্পাসের রাজনীতি ছিল একদলীয় রাজনীতি। এখন তো 5 তারিখের পরে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনগুলোই ক্রিয়াশীল রয়েছে। আপনারা ছাত্রদল এটা
সবাই মানবে যে আপনারা ছাত্রদল রাজনৈতিকভাবে গত 15 বছর প্রচণ্ড রকম নির্যাতনের শিকার হয়েছেন, হামলা ছিল, মামলা ছিল, গুম ছিল, খুন ছিল। কিন্তু 5 তারিখের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু আপনি ছাত্রদলের সদস্য সচিব, আপনারা কি ধরনের পজিটিভ উদ্যোগ নিয়েছেন যেগুলো আগামীতে মানুষকে ছাত্রদল করতে বা ছাত্রদলের প্রতি তাদের মানে মোহনীয় ভাব থাকবে, একটা আকর্ষণ থাকবে? আপনারা জানেন না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত ছোট একটা ক্যাম্পাস, যে কোনো কার্যক্রম এবং বেশি লোক একটি ছোট জায়গায় থাকার কারণে অনেক বেশি ময়লা হয়ে যায়। তো এই জন্য আমরা চেষ্টা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এবং আপনার ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা ডাস্টবিন দিয়েছি, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম করেছি। পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্যে বিশেষ করে যত ফ্যাসিস্টরা রয়েছে বিভিন্নভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন রূপে আমাদের ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করে, আমরা সেখানে সকলকে সাথে নিয়ে এবং আমাদের যদি কেউ মানে আমাদের সাথে ভিন্নমত পোষণও করে, তারপরে আমরা চেষ্টা করেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কোনো ধরনের যাতে খারাপ প্রভাব বিস্তার না করতে পারে, আমাদের উপর কেউ হামলা বা আমাদেরকে যাতে আমাদের উপর অত্যাচার নির্যাতন না করতে পারে, এই জন্য আমরা চেষ্টা করেছি একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্যে। পাশাপাশি সহাবস্থানের রাজনীতির জন্যে আমরা সকলকে আহ্বান জানাই, সকলের সাথে বসি, কথা বলি এবং কথা বলার মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করেছি যে অতীতে যে ফ্যাসিস্ট রাজনীতি হয়েছে এবং অসহনশীল রাজনীতি হয়েছে, যে আধিপত্যবাদের রাজনীতি হয়েছে, সেই রাজনীতি এই বাংলাদেশে ছাত্রদল করে না। এবং আপনারা জানেন যে একটা বিশাল বড় জেনারেশন যারা দেখেনি যে ছাত্রদলের রাজনীতি আসলে কেমন ছিল অতীতের, সেই জায়গা থেকে আমরা জানানোর চেষ্টা করেছি অতীতের রাজনীতি ছাত্রদলের যথেষ্ট ভালো ছিল। আরেকটি বিষয় আপনারা জানবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো আত্মহত্যার ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কিছু মনোবিজ্ঞানীকে সাথে নিয়ে তাদেরকে সাথে নিয়ে আমরা চেষ্টা করছি মানসিক কাউন্সিল করার জন্য এবং আত্মহত্যা প্রতিরোধের ব্যবস্থা করার জন্য। আপনারা জানেন যে জুলাই পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশে আপনার প্রত্যেকটা শিশু, আমাদের শিক্ষার্থীদের একটা বড় মানসিক চাপের বিপর্যয়ের ভিতর দিয়ে যেতে হয়েছে এবং জুলাই আন্দোলন বিগত 16-17 বছরের আন্দোলনে আমাদের ব্যাপক মানসিক চাপের ভিতর দিয়ে যেতে হয়েছে। হামলা, মামলা, হত্যার হুমকি, গুম, খুন এ জাতীয় ধারার ভিতর দিয়ে যাওয়ার কারণে কারো মানসিক অবস্থা খুব বেশি ভালো নেই এবং মোকাবেলা করা। আরেকটি বিষয় আপনারা জানেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট রয়েছে, শিক্ষার্থীদেরকে অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আসলেও পড়াশোনা করতে হয়। যদিও আমাদের ছেলেপেলেদের রেজাল্ট এবং সংগ্রাম সব দিক থেকে অগ্রণী ভূমিকা রয়েছে, সেই জায়গাগুলোতে আপনারা প্রশাসনের সাথে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করছেন যাতে একটা পজিটিভ ক্যাম্পাস তৈরি হয়। আমি আপনার কাছে আবারও ফিরবো। রওশন আলী, আপনার কাছে একটু যেতে চাই, যেহেতু সংস্কার ও ফ্যাসিবাদের বিচার, আপনি আইনজীবী, আদালতে এই 36 জুলাই বা 5 আগস্টের পর আদালতে আসলে কি ধরনের পরিবর্তন এসেছে? একটা সময় আমরা দেখেছি আদালত একদম অনেকটাই একতরফা ছিল, এখন 5 তারিখের পরেও কি নতুন করে অন্য শক্তি বা অন্য রাজনৈতিক গোষ্ঠী সেই একতরফা জায়গায় যাচ্ছে কিনা? আমরা যেমন আপনার সাথে এখানে বসার আগে আমরা আলোচনা করছিলাম যে কোনো পেশাজীবী পরিষদ বা আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার এরা যদি রাজনীতি করে তাহলে তো সবসময় একটা গ্রুপ বাহিরেই থাকবে। আপনি আইনজীবী, আপনি এই দলের, তার মানে আরেকটা দল আসতে পারবে না। আপনি শিক্ষক, এই দলের, তার মানে আরেকটা দল আসতে পারবে না। তার মানে পেশাজীবী পরিষদের সবসময় একটা অংশ বাইরে থাকবে। আদালতেও কি রাজনীতির সেই চর্চা এখনো অব্যাহত আছে নাকি 5 তারিখের পরে বড় কোনো পরিবর্তন এসেছে? দেখুন, সারা দেশেই কিন্তু একটা পরিবর্তনের হাওয়া বইছে। এখন এই হাওয়াটাকে আমরা কিভাবে নিয়ে যেতে পারি সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। যেমন ধরুন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বা সারা দেশেই আমরা এর আগের কালচার দেখতাম, আইনজীবীদের রয়েছে সাদা প্যানেল, নীল প্যানেল। এখন যখন একজন ভুক্তভোগী আমাদের কাছে আসেন তখন কিন্তু কেউ এই প্যানেল দেখে আসতে চায় না। আপনি কোন প্যানেলের? আমি কিন্তু কোনো প্যানেলের না। দেখুন, আমার আইডেন্টিটি, আমি কোনো প্যানেলের সাথে কখনোই কোনো মিছিল, মিটিংয়ে সংশ্লিষ্টতা আমার পাওয়া যায় নাই এবং আমি এখনও পছন্দ করি না, কারণ এই কালচারটাই আমার পছন্দ না। আইনজীবী পরিচয়টাই আসলে সবচেয়ে বড় পরিচয়। আমি ডাক্তার, আমার ডাক্তারের পরিচয়টাই থাকা উচিত। আমার কাছে যারা আসবেন সবাই কিন্তু রোগী হিসাবেই আসবেন এবং চিকিৎসাটা পেতেই আসবেন।
আমি যদি চিকিৎসা সঠিকভাবে না করতে পারি, আমি যখন চিকিৎসা দিচ্ছি রোগীকেও কিন্তু আমি আইডেন্টিফাই করি না যে এই রোগীটা বিএনপি না আওয়ামী লীগ নাকি জামাত ইসলাম। একইভাবে যখন কোনো আইনজীবী একটা মামলা পরিচালনা করেন তখন তার কাছে কিন্তু ওই মামলাটাই সবচেয়ে বড় দায়িত্বের কাজ হয়ে দাঁড়ায়। এখন আমরা পরিবেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছি? আমরা যদি এই ধরনের রাজনীতিটাকে কন্টিনিউ রাখতে থাকি তাহলে হচ্ছেটা কি? তাহলে কিন্তু আবার কোনো না কোনোভাবে কোনো না কোনো দল তারা যখন ক্ষমতায় আসবে তারা তাদের বলয়ের লোক দিয়ে সেই প্রতিষ্ঠানকেই চালানোর চেষ্টা। জুলাই আন্দোলনে তো এরকম ঘটনা ঘটেছে যে আহতরা হসপিটালে গিয়েছে কিন্তু হসপিটালে চিকিৎসা দেওয়া হয়নি। এই ঘটনা তো জুলাই আন্দোলনের সময় ঘটেছে। তার মানে ডাক্তাররা যদি একটা দল করে এবং সে অন্য দলের কেউ আহত হয়ে যায় তাহলে হসপিটালে চিকিৎসা দিবে না। আইনজীবীরা যদি একটা দল করে অন্য দলের হলে সে আইনি সেবা পাবে না। সেই জায়গা থেকেই বলা যে আমরা যেই অবস্থায় যাচ্ছি তার মানে কি আমাদের শুরুতেই সমস্যাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে। আমাদের মেন্টাল দিক থেকে মানসিক দিক থেকে কিন্তু আমরা ধ্বংসপ্রাপ্ত হয়েছিলাম। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকেই আমরা ধ্বংসপ্রাপ্ত হয়েছিলাম যে আমাদের এই ধরনের চিন্তা চেতনা লালন করাই উচিত না যখন একজন ব্যক্তি তিনি একটা পেশায় নিয়োজিত থাকবেন। আপনি যদি সাংবাদিকতার দিকে দেখেন, সাংবাদিকতাও কি এরকম হয়নি? এরকম হয়েছে। পুলিশ প্রশাসনে দেখেন, প্রত্যেকটা জায়গায় এটা হয়েছে। তবে এই জুলাই আন্দোলন আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছে সেটা হচ্ছে সবচাইতে বড় শিক্ষা। আপনি যতই দলীয়করণ করেন, যতই পুলিশকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসেন, মানুষের কাছে যদি আপনি অ্যাকাউন্টেবিলিটি না থাকে মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না। জুলাই আগস্ট মানুষকে এই শিক্ষা দিয়ে গেছে। আগামীতে যে কোনো দলই ক্ষমতায় আসুক না কেন, সে যদি পুরা সচিবালয় তার নিয়ন্ত্রণে নিয়ে যায় তাও কিন্তু সে টিকে থাকতে পারবে না যতক্ষণ না জনগণকে শ্রদ্ধা করা শিখছে। এর জন্য জুলাই আন্দোলনের যে শিক্ষা সেটা যদি আমরা ধারণ নাও করি, লালন নাও করি, পালন নাও করি, সময় আবার সেটা রিপিট করবে। হয়তো বা সময় কম বা বেশি লাগবে, তবে মানুষের মধ্যে একটা শিক্ষা চলে আসছে। মানুষ এই শিক্ষা পেয়ে গেছে যে ফ্যাসিবাদ ধরনের কোনো আচরণ ভবিষ্যতে বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না, সেটা যেই ফর্মেই হোক না কেন। এর জন্য এই শিক্ষা থেকে রাজনীতিবিদরা যদি এখনই এই শিক্ষা না নিয়ে জাতীয় ঐক্য পৌঁছাতে না পারেন তাহলে এটা হবে তাদের জন্য আরেকটা বড় ধরনের ব্যর্থতা। রওশন আলী, ধন্যবাদ। রাফেজ সালমান, এই যে শিক্ষার কথা বলছেন, আমরা জুলাই আন্দোলনের সময় দেখেছি সমস্ত স্টেক হোল্ডাররা এক জায়গায় দাঁড়িয়ে রাজনীতি করেছেন, এক জায়গায় দাঁড়িয়ে আন্দোলন করেছেন। কে কোন পেশার, কে শ্রমজীবী, কে শিক্ষিত, কে অশিক্ষিত, এই বিষয়গুলো আসেনি। কিন্তু জুলাই আন্দোলনের পরে আপনারা যারা স্টেক হোল্ডার তারা বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপ নিচ্ছেন। নাগরিক ঐক্য বলেন, এনসিপি বলেন, আপনারা আপ বাংলাদেশ বলেন। আমরা কিছু ছোট ছোট বিষয় দেখি যেগুলো ডিজিটাল মাধ্যমে কে কার পাশে দাঁড়াবে এই বিষয়গুলো নিয়েও এখন মানে ফুটেজ দেখা যায়, এগুলো ট্রল হয়। আচ্ছা, আমরা দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এই যে আপনি নাগরিক ঐক্যের সাথে ছিলেন, তারপরে এনসিপি হলো, সেখান থেকে আপনারা এনসিপি থেকে থাকলেন না, আপনারা একটা আলাদা প্ল্যাটফর্ম করলেন, আমরা কি জুলাইয়ের শক্তি বিভাজিত হয়ে যাচ্ছে? বিষয়টা কি এরকম? আমি তার আগের আরেকটা পয়েন্ট একটু নিয়ে আসি, তারপরে আমি এই প্রশ্নে আসছি। ভাই বললেন যে হচ্ছে জুলাই আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম ফ্যাসিবাদ বিতাড়নের প্রশ্নে। ঐক্যবদ্ধ হয়েছিলাম ফ্যাসিবাদ বিতাড়নের প্রশ্নে, এটা সঠিক। কিন্তু এই যে ফ্যাসিবাদের যে বিতাড়ন, এটি আংশিকভাবে পূর্ণতা পেয়েছে, পরিপূর্ণতা পায়নি। আপনার ফ্যাসিস্ট পালিয়েছে কিন্তু ফ্যাসিবাদ এখনও বিতাড়িত হয় নাই। ফ্যাসিবাদ আমাদের মনের মধ্যে রয়ে গেছে। ফ্যাসিবাদ আমাদের সামাজিক পরিমণ্ডলে, রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামোর মধ্যে বিভিন্নভাবে এখনও রয়ে গেছে। তো এই ফ্যাসিবাদ আমরা এখনও দূর করতে পারি নাই। এই ফ্যাসিবাদ দূর করতে হয়তো আমাদের আরেকটি জুলাই লাগবে, আরেকটি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে হয়তো আরেকটি গণ অভ্যুত্থান করতে হতে পারে। তার আগে এরপরে আমি আপনার প্রশ্নে আসি। দেখেন, 5ই আগস্টের পরে আমাদের যে কাঙ্ক্ষিত পরিবর্তন, সেই পরিবর্তন কি আমরা পেয়েছি সব জায়গায়? পাইনি। গত 15 বছরে যেই এক্সপেক্টেড বা আইডিয়াল আমাদের ধারণা বা আমাদের যে প্রত্যাশা, সেটি হচ্ছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ থাকবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্রকে যদি একটি ইনস্টিটিউশন বা একটি মেশিন হিসেবে ধরি তাহলে এটাকে পরিচালনা করার জন্য কাজ করবে। কিন্তু গত 15 বছর হাসিনা তার স্বার্থ এবং তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তার দলের লোকজনকে দিয়ে
মানে একদলীয়করণ করেছে। এবং রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান প্রশাসন, সেই প্রশাসনের এমনও আমরা শুনেছি যে ডিএনএ চেক করে সচিব বানানো হয়, যে সে আওয়ামী লীগ কিনা, তার রক্তে মাংসে আওয়ামী মানে মনোভাব আছে কিনা। তো সেই সচিবদের মধ্যে মানে কতজনকে আমরা পরিবর্তন করতে পেরেছি? তারা তো এই 5ই আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে গেছে। অথচ এই যে গত 15 বছরের যত ধরনের অপকর্ম এবং জুলুমবাজি থেকে শুরু করে যা যা করেছে, ধরেন $234 বিলিয়ন বাংলাদেশের জনগণের টাকা তারা বিদেশে পাচার করেছে এই সচিবদের মাধ্যমে, আমলাদের মাধ্যমে। 2013 সালে সাতক্ষীরায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, মানুষের বুকে সরাসরি গুলি করার নির্দেশদাতা যেই জেলা প্রশাসক, সে এখন দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের একটি মন্ত্রণালয়ের সচিব। আমরা তো এই জিনিস প্রত্যাশা করি নাই যে 5ই আগস্টের পরেও এখনও ওই ফ্যাসিবাদের দালাল সচিবরা সংখ্যায় এখনও প্রায় 25-26 জনের মতো এখনও আছে। বিচারালয়ের দিকে যদি মনোযোগ দিই, দেখেন 10ই আগস্ট আমার যতটুকু মনে পড়ে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি একটি অনলাইনে কোর্ট বসিয়ে এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ হিসেবে ঘোষণা করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। এবং ওই জুম লিঙ্কে আমি নিজেও জয়েন করে দেখি যে মানে প্রধান বিচারপতি উপস্থিত সেখানে। তো সেই সময়ে তাৎক্ষণিকভাবে ছাত্র জনতা আবার মাঠে নেমে কোর্ট ঘেরাও করে প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাপিলেট ডিভিশনের যে বিচারপতি যারা ছিলেন সবাইকে একযোগে পদত্যাগ করিয়ে ছাড়ে, জোরপূর্বক বাধ্যতামূলকভাবে। তো এরপরে হাইকোর্টে এখন বিচারপতি আছে 101 জন। এই 101 জন বিচারপতি গত 15 বছর ধরে তারা আওয়ামী আমলের, আওয়ামী মনোভাবের এবং আওয়ামী লীগের যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে মেশিন হিসেবে বিচার বিভাগকে, স্বাধীন বিচার বিভাগকে পুরোপুরিভাবে আওয়ামীকরণ করা, এই স্বাধীনতাকে নষ্ট করে দেওয়া, সে যেটি করেছে এই বিচারকদের মাধ্যমে হয়েছে। তারা হাসিনার রুম থেকে রায় নিয়ে বিচারালয়ে তারা রায় পড়েছে এবং তাদের রায়গুলো আসতো অন্য জায়গা থেকে। এগুলো আমরা সবাই মানে দিনে দুপুরে দেখেছি স্পষ্টভাবে। সেই বিচারকদের মধ্যে এখনও 75% বিচারক রয়ে গেছে। এবং বিচার বিভাগের যে পরিবর্তনগুলো হওয়ার কথা, বাংলাদেশে মৌলিকভাবে কয়েকটা প্রতিষ্ঠানের সংস্কার হওয়া এবং তাদেরকে নিরপেক্ষ স্বাধীন করাটা আবশ্যক। এই প্রতিষ্ঠানগুলো যদি স্বাধীন না হয় এবং এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারের মধ্য দিয়ে একটা মানে পরিবর্তনের সম্মুখীন না হয়, তাহলে এটার মধ্য দিয়ে নতুন যে ক্ষমতায় আসবে সেটা যদি এই জুলাইয়ের বিপ্লবীরাও হয়, তাদেরও ফ্যাসিস্ট হয়ে ওঠার মানে সম্ভাবনা থাকবে। এর মধ্যে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, এই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার হওয়া দরকার। এই সংস্কারের মানে কার্যত খুব ভালো কোনো পরিবর্তন এখন পর্যন্ত আমরা দেখিনি। আমি এখান থেকেও দাবি জানাতে চাই, এই যে ফ্যাসিবাদের দালাল যে বিচারকরা আছে তাদেরকে সরানো হোক, নিরপেক্ষ অথবা দেশপ্রেমিক বিচারকদেরকে সেখানে প্রদান করা হোক। ফ্যাসিবাদের দালাল যে আমলারা আছে তাদেরকে সরানো হোক। এই যে মিডিয়া গত 15 বছর ধরে ফ্যাসিবাদকে সুরক্ষিত রাখার জন্য কি ভূমিকা পালন করেছে আমরা দেখেছি। এবং প্রকাশ্য দালাল যারা আছে এদের মধ্যে একটা বড় অংশ এখনও আগের মতোই রয়ে গেছে। তো এই বিষয়গুলোকে একটা মানে ঐক্যমতের ভিত্তিতে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে, সমস্ত রাজনৈতিক শক্তি এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে, একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি না নিয়ে যান, তাহলে এই যে অপরাধীগুলো আছে যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে বসে অপকর্ম করেছে, ফ্যাসিবাদকে সুরক্ষিত করেছে, তারা আরও বড় সাহস পাবে এবং ভবিষ্যতে এই অপকর্ম করার জন্য আরও বেশি দুঃসাহসী হয়ে উঠবে। রাফা সালমান রিফাত, ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো। শামসুল আরেফিন, সদস্য সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আরেফিন, রাফা সালমান যে সংস্কারের কথা বলছিলেন, এই সংস্কারের প্রক্রিয়াটা নিয়ে কি আপনারা সন্তুষ্ট, নাকি সরকার যে সংস্কারের কথা বলছে সেখানে অনেক বেশি সময় লাগছে? রাফা সালমানের কথাতেও খুব বেশি খুশির খবর নেই। যে বিষয়গুলো হওয়ার কথা ছিল, যে সময়ের মধ্যে হওয়ার কথা ছিল, তার চাইতে হয়তো অনেক বেশি সময় লাগছে। এবং আপনার যে মূল দল বিএনপি নির্বাচন নিয়ে অনেক বেশি কনসার্ন। তারা সংস্কারের জায়গাটাতে স্পষ্ট বলেছে যে সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া, নির্বাচন হয়ে গেলে নির্বাচিত দলও এই সংস্কার চালিয়ে নেবে বা করতে পারে। ছাত্রদল বা আপনারা সংস্কারের এই প্রক্রিয়াটাকে কিভাবে দেখছেন?
আপনারা জানেন যে জুলাই পরবর্তী দীর্ঘ 9 মাসের বেশি চলে, 9 মাসের কাছাকাছি চলে। তো আমরা কিন্তু দৃশ্যমান সংস্কারের যে ধারা এবং সংস্কার করতে যে সর্বজনীন এবং সরকারের যে সদিচ্ছা, সে জায়গাগুলোতে আমরা যথেষ্ট দুর্বলতা দেখছি এবং আগ্রহের ঘাটতি দেখছি। আমাদের আরেকটি বিষয় আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে ফ্যাসিস্টদের গ্রেপ্তারের ক্ষেত্রে যে বড় ধরনের তৎপরতা থাকা উচিত ছিল বলে মনে করি, সে জায়গাটিতে আমরা যথেষ্ট দুর্বলতা দেখছি। সেখানে দেখি যে আমরা পুলিশের পোশাক পরিবর্তন বা এই জাতীয় এই দৃষ্টি সরকার তো অপারেশন ডেভিল হান্ট নামে একটা অপারেশন শুরু করলো, তারপর আবার সেটা থেমে গেল। যদি সেটা থেমে যায় তাহলে কেন থেমে গেল? সেখানে আমাদের তো প্রশ্ন থাকে যে তাহলে কি সংস্কার প্রক্রিয়া বা ফ্যাসিবাদের বিতরণে সরকারের যথেষ্ট ভূমিকা রয়েছে কিনা বা সদিচ্ছা রয়েছে কিনা। না, সেই প্রশ্নটা কি আপনারা আনুষ্ঠানিকভাবে সরকারকে বা যারা দায়িত্বশীল তাদেরকে করছেন? আমরা আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদের বিষয়ে জানিয়েছি এবং আপনারা জানেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরাই সর্বপ্রথম 22 দফা দাবির মাধ্যমে ফ্যাসিবাদী শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থীদের উপর বিগত 16-17 বছর এবং জুলাই আন্দোলনে হামলা করেছে তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে বলেছি। পাশাপাশি এই যত কর্মচারী কর্মকর্তা শিক্ষক রয়েছেন তাদেরকে আমরা গ্রেপ্তারের ব্যাপারে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বলেছি। আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আরেকটি কথা বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা ছোট ক্যাম্পাস, এখানে আবাসনের যথেষ্ট ঘাটতি রয়েছে, আমরা সে বিষয়ে কথা বলছি। পাশাপাশি হচ্ছে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের কাজ যাতে দ্রুত বাস্তবায়ন হয়। শিক্ষার্থীদেরকে যেহেতু হল দিতে দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে, সেক্ষেত্রে ভাতা দেওয়ার ব্যাপারেও আমরা কথা বলেছি এবং সকল শিক্ষার্থীরা দাবি জানাচ্ছে, সেই দাবির সাথে আমরাও একমত এবং আমরা দাবি জানাচ্ছি। পুরান ঢাকায় পুরান ঢাকায় দুটি হল নির্মাণের কথা রয়েছে, সেই হলের ব্যাপারেও আমরা তৎপরতা জানাচ্ছি, দাবি জানাচ্ছি। আমাদের যে সংস্কার এবং নির্বাচন, এই জায়গাটিতে আপনারা দেখেছেন যে 9 মাস পার হয়ে যাওয়ার পরেও আমরা দৃশ্যমান এবং তৎপর এবং বলিষ্ঠ যে সংস্কারের ব্যাপারগুলো রয়েছে আমরা সেটি দেখছি না, যে কারণে আমরা একটু ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছি। এবং পাশাপাশি আপনারা জানেন যে দীর্ঘ 16-17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি ভোটাধিকারের জন্যে এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই জায়গায় আমরা কিন্তু আমরা ভোট দিতে পারিনি। একটা বড় জেনারেশন যারা এখনও পর্যন্ত ভোট দিতে পারেনি, যেহেতু ভোট দিতে পারেনি আমাদের নির্বাচন কিন্তু একটি সংস্কার। আমাদের নির্বাচন প্রক্রিয়াকে এবং ফ্যাসিবাদী যে বিভিন্ন জায়গায় প্রশাসনে বিদ্যমান রয়েছে, ভাই বলেছেন যে যারা রয়েছে তাদেরকে যদি আমরা বিতরণ না করি, উল্লেখযোগ্যভাবে বিতরণ না করি, কার্যকর ব্যবস্থা যদি দ্রুত না নেই, তাহলে তো আমাদের সংস্কার প্রক্রিয়া বিভিন্ন যত প্রক্রিয়া রয়েছে পদে পদে বাধাগ্রস্ত হবে এবং হচ্ছে। আপনারা জানেন যে হাসনাতের উপর গাজীপুরে হামলা হয়েছে, এটা কেন হয়েছে? আমরা যদি প্রশাসন এবং বিভিন্ন জায়গায় যারা রয়েছে তাদেরকে যদি গ্রেপ্তার করতে পারতাম এবং এই প্রক্রিয়া যারা প্রশাসনে ওত পেতে থাকা যে ফ্যাসিবাদী লোকগুলো রয়েছে তাদেরকে যদি আমরা ভেঙে দিতে পারতাম, তাহলে কিন্তু এত সহজে জুলাই পরবর্তী মাত্র 9 মাসের ভিতরে হামলার মতো ঘটনা আমার মনে হয় না ঘটাতে পারত। তো এই জায়গায় আমাদের দৃষ্টি দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক ধারা যদি অব্যাহত রাখতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের সংস্কার অবশ্যই প্রয়োজন এবং সংস্কারের পাশাপাশি ফ্যাসিবাদীদের বিচার দৃঢ়ভাবে প্রয়োজন। আপনারা জানেন যে আমাদের জাতীয়তাবাদী দল সংস্কার 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, সেখানে নারীদের কর্মক্ষেত্রে নারীদেরকে যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর একটি কর্মক্ষেত্র হয় পুরুষের মতো এবং পরিবেশ বজায় থাকে, সেজন্য সংস্কার প্রস্তাবনা দিয়েছে। এটা হচ্ছে 31 দফার 24 নম্বর ধারায়। পাশাপাশি আপনার নারীদেরকে এই রাজনৈতিক অংশগ্রহণ এবং আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে এবং গত 16-17 বছরে নারীদের ব্যাপক অংশগ্রহণ রয়েছিল, সেই অংশগ্রহণের ভিত্তিতে নারীদেরকে রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহিত করার জন্য না, আরপিওর তো ধরেন একটা ধারাই আছে যেখানে প্রতিটি কমিটিতে 33% নারীকে রাখতে হবে। নারী এই কমিশন বলেছে যে এইটা যেন কার্যকর করা হয়, এটা শুধুমাত্র যেন কাগজ কলমেই না থাকে। আপনারা ছাত্রদল যে কমিটি করছেন, ছাত্রদলের কমিটিতে কি আপনারা নারীদেরকে এবং ছাত্রদলের নারী কর্মীদেরকে আপনারা উৎসাহিত করছেন এবং এই 33% রাখার চেষ্টা করছেন, নাকি এই পার্সেন্টেজটা অনেক কম?
আমাদের জানেন আপনারা যে নারীর আর্থসামাজিক প্রেক্ষাপট, বাংলাদেশের যে ফ্যাসিস্টদের যে নির্যাতন নিপীড়ন এবং মানুষের গণতন্ত্র বিরোধী, মানুষের মতাদর্শ বিরোধী যে অবস্থান ছিল, সেই অবস্থানের কারণে নারীরা রাজনীতিতে অংশগ্রহণের যে একটা অন্তরায় ছিল, সেই অন্তরায় কিন্তু এখন নেই। এবং আমাদের যে ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশের, ফ্যাসিস্ট উত্তর বাংলাদেশের যে ধারা, সেই ধারায় এখন মানুষ রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ পাচ্ছে এবং আমরা সেখানে উৎসাহ প্রদান করছি। সেই উৎসাহ প্রদান করার মাধ্যমে আমরা নারীদেরকে ব্যাপকভাবে অংশগ্রহণে কমিটিতে অন্তর্ভুক্ত করছি এবং রাজনৈতিক অংশগ্রহণে বিভিন্ন জায়গায় আমাদের যারা আছে বিশ্ববিদ্যালয় বিভিন্ন এবং অন্যান্য জায়গায় আমরা সেখানে নারীদেরকে কমিটিতে। তার মানে গত 15-17 বছর আপনারা পরিবেশ পাননি বলে নারীদের অংশগ্রহণের জায়গাটায় ঘাটতি ছিল। এখন যেহেতু পরিবেশ তৈরি হয়েছে, আপনারা নারীদেরকে প্রাধান্য দিবেন এবং আপনাদের কমিটিতে নারীর সংখ্যা বাড়বে বলেই আশা করছি। আমাদের শামসুল আরিফিন, আমি আপনার কাছে আবার হয়তো ফিরবো, একটু রওশন আলী আপনার কাছে যেতে চাই। নারী সংস্কার যে কমিশনের সুপারিশ, সেখানে কিন্তু একটা ভালো দিক রয়েছে যে ওনারা একটা বিষয় বলেছেন যে 600 সদস্য সংসদ সদস্য হবেন বা নির্বাচন করবেন, 300 সাধারণ আসন, 300 সংরক্ষিত নারী আসন, এবং এই 300 সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবেন। কতটুকু বাস্তবসম্মত মনে করছেন? দেখুন, সংস্কার বিষয়ে অনেকগুলো রিকমেন্ডেশন আসছে, কিন্তু এই জায়গাটাতেই প্রশ্ন, আমরা যে রিকমেন্ডেশন দিয়ে বিষয়গুলো ছেড়ে দিচ্ছি, এগুলো আদৌ বাস্তবসম্মত হচ্ছে কিনা সেটা দেখার জন্য এখন মনে হচ্ছে আরেকটা সংস্কার বা আরেকটা কমিশন গঠন হওয়া দরকার, যে এই কমিশন ঠিকমতো রিকমেন্ডেশন দিচ্ছেন কিনা, বাস্তবসম্মত হচ্ছে কিনা, এগুলা দেখার জন্য আরেকটা কমিশনের প্রয়োজন। যেমন ধরুন, আমরা এখন যেভাবে হাঁটছি, মনে হচ্ছে ঘুষ দুর্নীতি বন্ধ করার জন্য কারো কাছ থেকে প্রেসক্রিপশন নিতে হবে, যে ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে, এটার জন্য আমাদের সংস্কার কমিশন লাগবে। চাঁদাবাজি বন্ধ করার জন্য আমাদের সংস্কারের অপেক্ষা করতে হবে, এই সরকারের এটার জন্য রিকমেন্ডেশন লাগবে চাঁদাবাজি বন্ধ করার জন্য। এটা আমাদের ভুল ধারণা। আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি? পরীক্ষার হলে নকল বন্ধ করার জন্য কি কারো কাছ থেকে আমাদের সংস্কার কমিশন এগুলার রিকমেন্ডেশন দরকার? কোনো একটা সংস্কার কমিশন। আমরা দেখেছিলাম অতীতে, আমরা সকলেরই মনে আছে, এক সময় আমরা দেখেছিলাম স্কুল কলেজে নকল শূন্যের কোঠায় নেমে এসেছিল কোনো একটা সময়। তৎকালীন প্রতিমন্ত্রী, আপনি হয়তো মনে আছে, হেলিকপ্টার দিয়ে এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে তিনি তখন কিন্তু পর্যবেক্ষণ করতেন যে পরীক্ষার হলে নকল হচ্ছে কিনা। কিন্তু আমরা দেখেছি কিছু বছর আগে যে প্রশ্ন কিভাবে ফাঁস হচ্ছে, এবং এমন মহামারীতে আমরা আবদ্ধ হয়েছি প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে। এখন কিন্তু রাষ্ট্রে বসে চিন্তা করতে হয় কোন ডাক্তার কোন প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে ডাক্তার হয়ে বেরিয়ে আসছে। এইরকম যে রাষ্ট্রীয় ইস্যুগুলো আছে, যেগুলোর জন্য সংস্কার কমিশনের প্রয়োজন ছিল না, চাঁদাবাজি বন্ধ করার জন্য কারোরই দরকার ছিল না। একটু আগে আপনি বলেছিলেন যে আমরা ডেভিল হান্ট একটা অপারেশন দেখেছি, এটা কেন বন্ধ হয়ে গেল, বা এটার কেন আমরা রিফ্লেকশন দেখছি না? এটা দেখানোর জন্য রাজনৈতিক বা পলিটিক্যাল যারা রয়েছেন তারা কতটুকু সৎ উদ্যোগ দেখিয়েছেন, বা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে তারা কতটুকু এই জায়গায় অন্ততপক্ষে সমর্থন দিয়ে বলেছেন যে আপনি শতভাগ চাঁদাবাজি বন্ধ করার জন্য 100% উদ্যোগ নেন। তাহলেই কিন্তু বোঝা যেত রাজনৈতিক দলগুলা আমাদের জন্য, নাগরিকদের জন্য কতটুকু সক্রিয় ভূমিকা পালন করছে। যারা এই বিষয়গুলা, একটা প্রতিষ্ঠান থেকে দুর্নীতি বন্ধ করতে হবে, আমি ধরে নিলাম আমাদের আদালত অঙ্গন থেকেই দুর্নীতি বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, এগুলা বন্ধ করতে হবে। এর জন্য কি সংস্কারই দরকার ছিল? তাহলে আমাদের চিন্তার জগতেই কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। যে সকল বিষয় নিয়ে সংস্কারেরই প্রয়োজন ছিল না, সেই সকল জায়গায় আমরা হাঁটছি। আরেকটা উদাহরণ দেই এখানে, গুরুত্বপূর্ণ বিষয়, এই যে সংস্কারের বিষয়গুলা, একটা ডাক্তারের গল্প আছে। একজন ডাক্তার গ্রামের একজন রোগীকে প্রেসক্রিপশন দিয়ে বললেন যে আপনি প্রতিদিন সকালে এই ট্যাবলেট খাবেন, রাতে এই ট্যাবলেট খাবেন, এইভাবে 15 দিন আপনাকে ট্যাবলেট খেতে হবে। ভদ্রলোক বাড়িতে গিয়ে চিন্তা করলেন, ডাক্তার বেটার মাথায় বুদ্ধি নাই, আমাকে 15 দিনের ঔষধ দিয়েছে, আমি সবগুলা ঔষধ একসাথে খেয়ে নিলেই তো হয়। তো এরকম একটা ইস্যু এসে দাঁড়িয়েছে। আমরা ভাবছি যে এই সংস্কারের রিকমেন্ডেশন দিয়ে আমাকে ছেড়ে দিবে, কিন্তু এটা কবে বাস্তবায়ন হবে,
কিভাবে হবে, আর এই ইন্টারিম গভর্নমেন্ট কি কি কাজ করে যেতে পারবে বা করে দেখিয়ে দেওয়া দরকার ছিল, এই বিষয়গুলোতে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। রওশন আলী, ধন্যবাদ। রাফেজ সালমান রিফাত, আমরা কি মানে সব একসাথে খেয়ে ফেলার চেষ্টা করছি এই ওষুধের গল্পের মতো, নাকি সংস্কার কি আদৌ শেষ পর্যন্ত আমরা কিছু করে যেতে পারবো, নাকি এই অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যাবে? আচ্ছা, তার আগে আগের যে প্রশ্নটি আপনি করেছিলেন তার ছোট একটু আমি উত্তর দিয়ে নিই। সেটি হচ্ছে যে নতুন রাজনৈতিক দল আসার বা এতগুলো প্ল্যাটফর্ম হওয়ার জরুরত আছে কিনা। আমি মনে করি অবশ্যই আছে। বাংলাদেশে ফ্যাসিবাদ পরবর্তী একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা পূরণ করার জন্য অবশ্যই নতুন রাজনৈতিক শক্তির উত্থান বা উন্মেষ ঘটতে হবে। যদি না ঘটে তাহলে আবারও ওই ফ্যাসিবাদী রাজনৈতিক দল তাদের ফ্যাসিবাদী কায়দার যে রাজনৈতিক চর্চা সেটি করার জন্য আবার ফিরে আসবে। তো আমরা কেউই এটি চাই না, বাংলাদেশের জনগণ এটি চায় না। সো এখানে আমি নতুন রাজনৈতিক দলের বা প্ল্যাটফর্মের যে উত্থান বা উন্মেষ, এটিকে অত্যন্ত ইতিবাচকভাবেই দেখি এবং ভিন্নমত থাকবে, মতভিন্নতা থাকবে, মতাদর্শিক পর্যায়ে ভিন্নতা থাকবে, এটি আসলে সৌন্দর্য এক প্রকার। এবং এই ভিন্নতার মধ্যেও যে ইউনিটি বা ঐক্য, অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি, এটি আসলে আরেকটি মানে সুন্দর বিষয়, যে বিষয়টা আমরা যদি বাস্তবিক চর্চার মধ্যে নিয়ে আসতে পারি তাহলে বাংলাদেশ সামনের দিকে আগাবে। আমাদের এই যে মানে অল্প সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকার তো দীর্ঘ সময়ের জন্য আসে নাই, 5 বছরের জন্য আসে নাই। অল্প সময়ের মধ্যে প্রায়োরিটি সেট করা দরকার। প্রথম প্রায়োরিটি হওয়া উচিত যে আমরা বিচার প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে, বলিষ্ঠভাবে মানে এগিয়ে নিয়ে যাব এবং বিচার শুরু হবে, বিচারের রায় আসবে কিছু, এবং এটা সামনের দিকে ইন্ডিপেন্ডেন্টলি অগ্রসর হবে। নতুন রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে নতুন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে রাজনৈতিক মানে নির্বাচনের মাধ্যমে, সেই রাজনৈতিক দলের সময়ও যাতে এই বিচার প্রক্রিয়াটা সুন্দরভাবে আগাতে পারে। দ্বিতীয়ত, সংস্কার করার জন্য অনেকগুলো কমিশন হয়েছে। সবগুলো কমিশনের যে সংস্কারের যে প্রতিবেদন বা রিপোর্ট, সব রিপোর্ট বাস্তবায়ন করা এই অল্প সময়ের মধ্যে মানে বাস্তবিক না। সো সেই ক্ষেত্রে মৌলিকভাবে কতগুলো জায়গায় আমাদের একমত হইতে হবে, এটি আবশ্যক। প্রত্যেকটা রাজনৈতিক শক্তির এবং সাধারণ মানুষের একটা জায়গায়, কমন জায়গায় আসতে হবে যে আমরা কোন কোন পয়েন্টে একমত হতে পারি। এই জায়গাতে রাজনৈতিক সদিচ্ছা রেখে আমাদের মৌলিক সংস্কারগুলো সম্পন্ন করা দরকার। আর বাকি যে সংস্কারগুলো সেটি আস্তে আস্তে হতে থাকবে। একইভাবে সংস্কার প্রক্রিয়ায় যেমন নারী কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্ট 318 পৃষ্ঠার একটা রিপোর্ট, এবং এখানে শুধু নারী ইস্যু না, বাংলাদেশের হেন কোনো ইস্যু নাই যেটি এখানে নিয়ে আসা হয় নাই। আমি মনে করি এটি অপ্রয়োজনীয় ছিল, এবং এটার মধ্য দিয়ে অন্যান্য সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে, যে বাস্তবিক যে সংস্কারগুলো হওয়া দরকার, সেখান থেকে ফোকাস সরে গিয়ে এখন অপ্রয়োজনীয় নানান বিতর্কের মধ্যে বাংলাদেশের মানুষ খাবি খাচ্ছে। এই যে নারী ইস্যুতে দেখেন এখন পুরো বাংলাদেশ ডুবে আছে যে এই সংস্কার কমিশন মানে কত ধরনের অযৌক্তিক, অপ্রয়োজনীয় এবং কিছু সাংঘর্ষিক যে বিশ্বাসের সাথে, মূল্যবোধের সাথে, যে মূল্যবোধ এবং বিশ্বাস বাংলাদেশের সিংহভাগ মানুষ চর্চা করে, যেগুলো ধর্মীয় বিশ্বাস থেকে এসেছে, সেই জায়গাগুলোতে যখন এরকম বিতর্কিত ইস্যু আসে তখন আমরা অপ্রয়োজনীয় বিষয়ের দিকে আমাদের মনোযোগ সরে যায় এবং আমরা সেই বিতর্কে লিপ্ত হই। এটি অপ্রয়োজনীয় ছিল। আমি মনে করি যে আদতে বাংলাদেশে আসলে সামনের সময়টাতে যে রাজনৈতিক একটা সংকট, আমরা সংকটই বলবো, সংকট তৈরি হয়েছে, ফ্যাসিবাদের মধ্য দিয়ে এই সংকটটা তৈরি হয়েছে। তো এই সংকট পূরণ হতে আমাদের সময় লাগবে, এবং সেই সংকট পূরণে আমাদের সুষ্ঠু রাজনৈতিক চর্চা দরকার, সুন্দর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা দরকার। শুধুমাত্র পলিসির পরিবর্তনের মধ্য দিয়ে, সংস্কার তো কিছু আইনগত এবং পলিসিগত পরিবর্তন, এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষিত যে মুক্তি সেটি নিশ্চিত হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের নিজেদের মনোবৃত্তি, ব্যক্তিগত, কালেকটিভ এবং দলীয় যেই চর্চাটা, যেই সংস্কৃতি বাংলাদেশে রয়ে গেছে, এই সংস্কৃতির মধ্যে পরিবর্তন নিয়ে আসতে না পারি। বাংলাদেশ সেজন্যই কাজ করছে। রাফেজ সালমান রিফাত, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে, শামসুল আরিফিন একদম ছোট করে 2 মিনিট, ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে? আপনারা জানেন যে ছাত্রদল সবসময় গণতান্ত্রিক ধারা এবং গণতান্ত্রিক উত্তরণের পক্ষে, গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার পক্ষে। উনি যেমন বলেছেন যে সংস্কার একটি যৌক্তিক এবং বাস্তবিক ধারায় চলতে হবে। তো সেখানে যৌক্তিক এবং বাস্তবিক ধারায়
যখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে বাংলাদেশে যে ফ্যাসিবাদের আঁতুড়ঘর কিন্তু তৈরি হয়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে। তো সেই ফ্যাসিবাদের আঁতুড়ঘর যে বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু প্রশাসনে বলেন, শিক্ষাক্ষেত্রে বলেন, এবং পাশাপাশি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে যে ফ্যাসিবাদী চিন্তা চেতনা রয়েছে, আমরা বলেছি যে এদেরকে আগে আপনারা একটি জায়গায় নিয়ে আসেন, আইনের একটা ধারায় নিয়ে আসেন, বিচারের ধারায় নিয়ে আসেন। সেই মাধ্যমে সেটি যদি নিশ্চিত হওয়ার মাধ্যমে আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রয়েছে এগুলোকে এগিয়ে নেওয়া যায়। আপনি দেখেছেন আমাদের সম্মানিত অতিথি উনি বলেছেন যে বাংলাদেশে হেলিকপ্টারের মাধ্যমেও এই শিক্ষাক্ষেত্রে নকল বন্ধের জন্য শিক্ষামন্ত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত সময়ের মধ্যে গিয়েছেন এবং নকল বন্ধ করার জন্য কাজ করেছেন। একদম সেই রকম সদিচ্ছা আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সেটি আশা করি, এবং তার মাধ্যমে যাতে আরো বেশি এই কার্যকর একটি সকলের জন্য সহাবস্থানের ক্যাম্পাস গড়ে ওঠে এবং সকলের পরিচয় যাতে উন্মুক্ত থাকে, এর মাধ্যমে উন্মুক্ত হওয়ার মাধ্যমে যাতে একটি বাস্তবিক সংস্কারের মধ্য দিয়ে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধিদের প্রতিনিধিত্ব গড়ে ওঠে। আরেকটি কথা আমি বলতে চাই ছোট্ট করে একদম শেষ পর্যায়ে, আমাদের যে উনি একটি কথা বলেছেন যে সেটি হচ্ছে যে সংস্কারের যে বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসগুলোকে টেনে এনে যে ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো দুরভিসন্ধি রয়েছে কিনা এ বিষয়ে আমাদের প্রশ্ন কিন্তু থেকে যায়। এবং আপনারা জানেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্যে কিন্তু আমাদের একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য এত আত্মত্যাগ, এত জীবন, এত প্রাণের বিনিময়ে যদি আমরা দুর্নীতিহীন বাংলাদেশ না গড়ে তুলতে পারি, এবং শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি হবে না, অন্য যারা দুর্নীতি করছে, তাহলে কিন্তু এই সরকারের যে ফাংশন করতেছে কার্যক্রম সেখানে কিন্তু প্রশ্ন থেকে যায়, এবং এই প্রশ্নের মাধ্যমে কিন্তু আমাদের সংস্কার প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে বাস্তবিক পক্ষে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় পুনরুদ্ধার করতে এবং সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক ধারা এবং মানবিক উন্নয়নের যে ধারা, এই ধারা উন্নয়নের মাধ্যমে যদি একটি বাস্তবিক সংস্কারের মাধ্যমে একটি নির্বাচনের মানুষের ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে যে ধারাই তৈরি হোক, যে সেই ধারার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারা নিশ্চিত হবে। সেই ধারার মাধ্যমে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে এবং একের পর এক দেশনেত্রী বেগম, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিত্ব গড়ে উঠবে, যার মাধ্যমে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পথ দেখবে, আগামী বাংলাদেশ এগিয়ে যাবে এবং বিশ্বক্ষেত্রে বিভিন্ন জায়গায় অবদান রাখবে বলে আশা। অনেক ধন্যবাদ শামসুল আরেফিন, ধন্যবাদ রাফেজ সালমান রিফাত এবং ধন্যবাদ রওশন আলী সুন্দর আলোচনার জন্য। আবারও হয়তো অন্য কোনো দিন স্টুডিওতে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। দর্শক, এই ছিল আজকের দেশ ভাবনা। আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।